আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। দিনটিতে শ্রমিকদের অধিকার নিশ্চিতে দুর্ঘটনাস্থলে সভার আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সভায় এনসিপি নেতারা কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রানা প্লাজা ধসের যে স্থানটি সেখানে, এবং এখানে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে আজকে যেহেতু রানা প্লাজা ধসের একযোগ পূর্তি হল, আজ থেকে ঠিক 12 বছর আগের এই দিনে কিন্তু এইখানে রানা প্লাজার যে ভবনটি ছিল সেটি ধসে পড়ে, এবং এই ঘটনায় কিন্তু আপনি যেমনটি জানেন যে 1138 জন শ্রমিক কিন্তু নিহত হয় এই দুর্ঘটনায়, এবং পাশাপাশি কিন্তু 2000-এর মতো শ্রমিক এই ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন। এবং সেই দিনটিকে স্মরণেই কিন্তু আজকে বিভিন্ন শ্রমিক সংগঠন, পাশাপাশি কিন্তু এখানে যারা নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিকরা কিন্তু সকাল থেকে এসে তারা এই রানা প্লাজার সামনে যে অস্থায়ী শহীদ বেদি রয়েছে সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং তারা কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি কিন্তু এই যে ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন শ্রমিক, এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখানে ছিল সেই প্রতিষ্ঠানগুলোর মালিক এবং এই ভবন মালিক যে রানা, তার কিন্তু ফাঁসির দাবি কিন্তু তারা তুলছেন। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু তাদের যেই দাবি দেওয়া সেটি কিন্তু সম্পূর্ণরূপে পূরণ করেনি কেউ। সরকারের পক্ষ থেকে তাদের শুরুতে এই ঘটনার পরবর্তীতে যে পরিমাণ অনুদান তাদেরকে দেওয়া হয়েছিল সেই অনুদান কিন্তু খুবই নগণ্য বলছেন তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত 4টি দাবি করছেন। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে এক জীবন সমপরিমাণ তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি তাদের চিকিৎসার যে ব্যয় সেটি কিন্তু তারা আজীবন তারা চান, এবং এই যেই স্থানটিতে রানা প্লাজার ভবনটি ছিল সেই ভবনের স্থানটিতে তাদের জন্য একটি বাসস্থান তৈরি করে দেওয়া, পাশাপাশি কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ এই রানার ফাঁসি সহ যারা গার্মেন্টস মালিক ছিল তাদেরকেও যেন ফাঁসির আওতায় আনা হয়। এইসব দাবিতে কিন্তু তারা এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু বিক্ষোভ করছেন। পাশাপাশি কিন্তু আজকে এখানে একটি সভা করছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এখানে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সভায় কিন্তু তারা যে স্লোগানটি ব্যবহার করেছেন যে স্মরণ ও সংস্কারের শ্রমিকদের বন্দোবস্ত, 13 সাল থেকে আজকে 24 সাল অবধি যেই আন্দোলনটি শ্রমিকরা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবির কিন্তু অনেকাংশেই শ্রমিকদের পূরণ হয়নি, এবং আজকের এই সবাই কিন্তু সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা চলছে, এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় কমিটির কিন্তু 2 জন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন, এবং সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতারুজ্জামান কিন্তু থাকার কথা রয়েছেন। তো যারা শ্রমিক রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে দুর্ঘটনার বাংলার ইতিহাসের সবচেয়ে জঘন্যতম যে দুর্ঘটনা ঘটেছে, বাংলার ইতিহাসে যে সবচেয়ে বড় যে শিল্প দুর্ঘটনা ঘটেছে, যেই দুর্ঘটনার মধ্যে দিয়ে 1000-এর অধিক লোকের যে প্রাণহানির ঘটনাটি ঘটেছে, এই ঘটনার রোধে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পোশাক শিল্পে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের ওইভাবে পদক্ষেপও কিন্তু আমরা নিতে দেখিনি। তাই সকলের দাবি যে আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে যেন সকলের সোচ্চার হয়, পাশাপাশি যেন শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যেন অচিরেই মেনে নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে সাভারের রানা প্লাজা থেকে সর্বশেষ খবর। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। এই দিনটিতে সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজি ও পেঁয়াজের দাম। স্বস্তি নেই নড়াইলের মাছ মাংসের বাজারেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের 2 জন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং শরীফুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
ক্রেতারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় প্রতিনিয়ত কিন্তু সবজির দাম ওঠানামা করছে, আর বিক্রেতারা বলছেন তারা কিন্তু বাড়তি দামে সবজি কিনে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। আজকে আপনার মাধ্যমে দর্শকদের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, অর্থাৎ গত সপ্তাহে কাঁকরোল 160 টাকা কেজি বিক্রি হয়েছিল। আজকে বাজারে কিন্তু 20 টাকা কমে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি দরে পটল বিক্রি হয়েছিল। টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ঝিঙ্গে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির দামও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, অর্থাৎ বিক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নেই, এবং ক্রেতারাও বলছেন একই কথা। কিন্তু তারা বলছিলেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে প্রতিনিয়ত সবজির দাম কিন্তু বাড়ছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দামটা কি বাড়তি মনে হচ্ছে কিনা আপনার কাছে? মনে হচ্ছে অনেক বেড়েছে, কারণ আমি আজকে সবজি কিনতে এসে তো একেবারে অবাক হয়ে গেছি। কারণ পেঁয়াজ কিনতে আসছি, এখানে পেঁয়াজে 20 টাকা দাম বেড়েছে, এবং এই যে এই লাউটা আপনার 70 টাকা চাচ্ছে। আসলে হঠাৎ করে বেগুন 120 টাকা করে অথবা 100 টাকা করে এই যে এটা আছে, হঠাৎ করে এরকম সবজির দাম বেড়ে যাওয়াতে আসলে খুব বিপাকে পড়েছে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা খেটে খাই। আমি না হয় অল্প কিছু কিনতে পারছি, যারা সাধারণ দৈনন্দিন যারা কাজ করে খাচ্ছে বা রিক্সা বা অটো চালিয়ে খাচ্ছে, তারা তো আরও না খেয়ে মরে যাবে। কারণ আমার মনে হয় বাংলাদেশের সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত। কিছুদিন আগে যেভাবে সবজির দাম কম ছিল, যদি এভাবে কম থাকে তাহলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থাটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসারের জন্য। এটা আমার মনে হয় একটু কমিয়ে আনার দরকার। একটু চেষ্টা করলে অবশ্যই আমরা ভালো কিছু পেতে পারি, যদি আমাদের সেই সরকার যদি আমার সেই চেষ্টা করে দেয় আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা রাখি বাজার দাম আমাদের কমবে। তিনি কিন্তু বলছিলেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণে প্রতিনিয়ত সবজির দাম ওঠানামা করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এও লক্ষ্য করেছি গত সপ্তাহে যে পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই পেঁয়াজ আজকের বাজারে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ বিক্রেতারা বলছেন যে তারা বেশি দামে বিক্রি করছেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সাধারণ ক্রেতাদের দাবি হচ্ছে বাজার মনিটরিং যেন জোরদার করা হয়। আমরা এই নিয়ে প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করে ক্রেতাদের নাগালের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আনার চেষ্টা কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজারের সবজির দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। আমরা সবজির দরদাম নিয়ে জানতে এখন চলে যাব নড়াইলে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম আকাশ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে নড়াইলে নিত্য প্রয়োজনের যে বাজার রয়েছে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি নড়াইলের বাণিজ্যিক সৌরভগঞ্জ বাজারের কাঁচা বাজারে। এখন এইখানকার যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য রয়েছে সেটি কিন্তু বেশ কিছুদিন যাবত স্থিতিশীল রয়েছে। সম্প্রতি সময়ে হঠাৎ করে যে পেঁয়াজের বাজারটা একটু চড়া লক্ষ্য করা গেছে। 35 বা 40 টাকা করে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজ কিন্তু হঠাৎ করে 50 টাকা বা 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমরা এখানকার ক্রেতা বা বিক্রেতা রয়েছেন যারা, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজ 50 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে, রসুন 120 টাকা থেকে 125 টাকা, পটল 60 টাকা, বেগুন 60 টাকা, উচ্ছেও 60 টাকা করে কিন্তু বর্তমান সময়ে যে কাঁচা বাজার রয়েছে সেটি কিন্তু এইভাবে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই কাঁচা বাজারগুলো এভাবে স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মাছের বাজার একটু চড়া বলে আমরা যেটা জানতে পেরেছি, এই যারা ক্রেতা রয়েছে তার সাথে কথা বলেছি, যে ইলিশ মাছ 800 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত, সেটা কিন্তু আসলে 1 কেজির নিচেই যে মাছের ওজন সেটি কিন্তু এভাবে বিক্রি হচ্ছে। কালীবাউস 350 টাকা, রুই মাছ 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দাম কিন্তু একটু চড়া বলছেন ক্রেতারা। ব্যবসায়ীদের সঙ্গে কথা তারা বলছেন যে আমরা আসলে বেশি দামে
কেনার কারণেই কিন্তু আমাদের বেশি দামে বিক্রি করতে হয়। আমরা যদি মাংসের বাজারের কথা একটু বলতে চাই, সেখানে আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, এবং যে খাসির মাংস রয়েছে সেটি কিন্তু 1100 টাকা করে বিক্রি হচ্ছে বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা যেসব মাংস ব্যবসায়ী রয়েছেন, যে পোলট্রি মুরগি সেটি কিন্তু আসলে 150 টাকা করে বিক্রি হচ্ছে, এবং যে সোনালী মুরগি রয়েছে সেটি কিন্তু 240 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বলে আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। লেয়ার মুরগি 360 টাকা এবং প্যারেন্টস সেটি কিন্তু 380 টাকা করে কেজি বিক্রি হচ্ছে বলে আমরা কিন্তু এখানে জানতে পেরেছি। তো এই বিষয় নিয়ে আমরা যদি একটু এখানকার ক্রেতা রয়েছেন অনেক ক্রেতাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মাংসের বাজার কিভাবে দেখছেন বলে আমরা যদি জানার চেষ্টা করি। ভাই, আমরা তো মুরগি কেনা আর কাটার জন্য আসছেন, তা আসলে কি মনে হচ্ছে দামটা? দাম ঠিক আছে, মোটামুটি আমাদের সাধ্যের ভেতরেই আছে। খুশি আমরা, এরকম বাজার থাকলেই খুশি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে ক্রেতারা বলছে বর্তমান যে মাংসের বাজার রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে বলে আমরা একটু তারা বলেছেন। তো আমরা এখানকার যারা রয়েছেন ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমরা যদি কম দামে কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কম দামে বিক্রি করতে কোনো সমস্যা নেই। তো এই ছিল আসলে বর্তমানে যে বাজার রয়েছে, নিত্যপণ্যের বাজার, মাছ মাংস সহ অন্যান্য যে নিত্যপণ্যের বাজার রয়েছে। তো এই ছিল নড়াইল থেকে সর্বশেষ। আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। চৈতি। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জানাতে ময়মনসিংহ এবং নড়াইল থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। মেহেরপুরে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, শ্রমজীবী মানুষের উপর কি ধরনের প্রভাব পড়ছে, আর আবহাওয়া অধিদপ্তর কি বলছে, এই গরম আসলে কতদিন চলবে জানাবেন? ধন্যবাদ প্রীতি। যেমনটি বলছিলেন যে মেহেরপুরে যে তীব্র গরম, সেই গরমের কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রথমে একটি কথা বলে রাখতে হয় যে মেহেরপুরে কিন্তু কোনো আবহাওয়া অফিস নেই। চুয়াডাঙ্গা এবং পার্শ্ববর্তী কুষ্টিয়ার যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে, সেই আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে কিন্তু আমাদের মেহেরপুরের এই তাপমাত্রা এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কিন্তু মানুষরা অবহিত হতে পারে, যে কারণে কিন্তু অগ্রিম যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অনেক সময় নিতে পারে না। তো মেহেরপুরে আজকে সকালে কিন্তু তাপমাত্রা শুরু হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, এবং গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মেহেরপুরে সেটি কিন্তু ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের যে আর্দ্রতা ছিল সেই আর্দ্রতা ছিল কিন্তু 28%। তো আমরা এই মেহেরপুরে যারা শ্রমজীবী মানুষ প্রচন্ড রোদ্রে কিন্তু বের হতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তীব্রতা বাড়ছে, এবং আমরা যেটা দেখছি যে শহরে কিন্তু মানুষজনের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু খুব কম। মানুষ যেভাবে ছাতা মাথায় দিয়ে কিন্তু কর্মজীবী শ্রমজীবী মানুষ কিন্তু তাদের রুটি রুজির তাগিদে কিন্তু শহরে বের হচ্ছে এবং রোজগারের আশায় বের হচ্ছে। এবং যেমনটি আমরা দেখছি যে অনেকেই কিন্তু রোদে ক্লান্ত হয়ে কিন্তু শরবতের দোকান এবং ডাব খেয়ে কিন্তু তারা ক্লান্তি দূর করছেন। তা আমরা একজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলতে চাই যে এই যে তীব্র গরমে আপনাদের যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা এই গরমটাকে আসলে কিভাবে দেখছেন? বাজারঘাটে মানুষজন না, এখন খুব গরম পড়ছে, আমাদের ভাড়া উঠে হচ্ছে না, খুব মানুষজন খুবই কম, আমরা খুব কষ্ট ভেতরে পড়ে আছি। হ্যাঁ, শুনছিলেন যে যারা শ্রমজীবী মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন এবং মানুষ কিন্তু বের হতে পারছেন না। তো আমরা আর একজনের পথচারীর সাথে কথা বলতে চাই যে এই গরমে আসলে এই শহরের যে অবস্থা, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আমাদের অন্তত খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি যেমনটি আপনিও বলছিলেন যে সেটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে গতকালকে আসলে 39.5 ছিল আমাদের গরমের যে তীব্রতা সেটা, এবং বাতাসের আর্দ্রতা ছিল 56। সেই ক্ষেত্রে আমরা বলছি যে বেশ আমাদের এটা আসলে মানুষের অসহনীয় হয়ে উঠেছে এই গরমটা, কারণ এত গরম কিন্তু ইতিপূর্বে আমরা আসলে এখানে দেখতে পাইনি। তারপরেও আপনারা জানেন যে সড়কের পাশে কিন্তু যে গাছগুলো ছিল, সড়ক উন্নয়নের কারণে কিন্তু সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে, যে কারণে কিন্তু আসলে এই গরমের তীব্রতা আর বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে গতকালকে আমরা একটু খোঁজ নিয়েছিলাম যে গাংনী হাসপাতালে, সেখানে কিন্তু এই দেখলাম যে
ডায়রিয়া জনিত কারণ বা গরমের কারণে যে শিশুদের যে হাসপাতালে ভর্তি সেটা কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। 25 জন গতকালকে আমরা দেখলাম যে শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে এই গরমের ডাক্তারি যে পরামর্শ দিচ্ছে তারা কিন্তু বলছে যে ঘরে থাকার জন্য, এবং অবশ্যই বাইরে বের হলে ছাতা ব্যবহার করবেন এবং সেই সাথে প্রচুর পরিমাণে আপনারা ঠান্ডা পানি খাবেন। সেই ক্ষেত্রে শুনছিলেন যে একজন পথচারী তিনি গরমের বর্ণনা দিচ্ছিলেন। আমরা জানি যে এই যে সারাদিনের যে তীব্র গরম এবং রাতের বেলায় যে ভ্যাপসা গরম এবং এই ভ্যাপসা গরমে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু অসুস্থ হচ্ছেন। তো মেহেরপুর থেকে এই ছিল আবহাওয়ার যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বশেষ। চৈতি আক্তার, ধন্যবাদ আপনাকে। মেহেরপুরের তীব্র গরমে জনজীবনের যে বিপর্যস্ত অবস্থা সেই খবর জানছিলাম সহকর্মী আক্তারুজ্জামানের কাছ থেকে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, দুর্ভোগ নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। আসলে চৈতি, আমি যদি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কথা বলি, এই জেলায় কিন্তু প্রায় 15 লাখ মানুষের কিন্তু এই জেনারেল হাসপাতালের রোগীরা কিন্তু এখানে কিন্তু চিকিৎসা নিতে আসেন। এখানে এই চরাঞ্চল থেকে নিম্ন আয়ের মানুষ, কৃষক কিন্তু এই জেনারেল হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিতে আসছেন। কিন্তু তারা চিকিৎসা নিতে এসে কিন্তু তারা উল্টো আসলে আরো অসুস্থ হয়ে যায় বলে আমাদের এখানকার যারা চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু জানিয়েছেন। এখানে আসলে অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা আবর্জনার পাশেই কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন এখানকার চিকিৎসকরা, এরকমটা জানিয়েছেন রোগীরা। তো এখানে কিন্তু 2023 সালে 250 শয্যা বিশিষ্ট একটি 7তলা ভবন উদ্বোধন হওয়ার পরে কিন্তু আপনার এখানে আইসিইউ এবং সিসিইউ উদ্বোধন করলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু কোনো চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা। তো এখানে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের জনবল সংকটের কারণেই কিন্তু এই চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে, এবং এখানে কিন্তু প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার রোগী কিন্তু এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসেন। তো এখানে কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন রোগীদেরকে বাইরের ক্লিনিকে তারা আসলে পাঠায় বলে আমাদের এখানকার স্বজনরা জানিয়েছেন। তো আমি একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই জেনারেল হাসপাতালে কেমন চিকিৎসা পাচ্ছেন আপনারা, নোংরা পরিবেশ এবং কি কি সমস্যা এখানে একটু বলবেন। আসলে অ্যাকচুয়ালি এখানে চিকিৎসা বলতে কি আমাদের চিকিৎসার নামে হয়রানি করা হচ্ছে। সকাল 9:30 বাজে আইসা টিকিট কাইটা দাঁড়ায় রয়েছি 106 নম্বর রুমে। আমাদেরকে ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, এখন প্রায় 11:30টার উপরে বাজে, আমরা ডাক্তার দেখাইতে পারি নাই। তারা এখন বলতেছে ডাক্তার নাকি আসবে না, এই কারণে এখন আমাদের চলে যাইতে হইতেছে। এখন প্রাইভেট ছাড়া তার দেখানোর কোনো উপায় নাই, কারণ রুগী তো আর মানে অসুস্থ রাখা যাবে না। প্লাস এখানে বিভিন্ন রকমের হয়রানি হয়, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না এবং ওষুধও ঠিকমতো দেওয়া হচ্ছে না, এরকম বিষয়গুলো আর কি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই জেনারেল হাসপাতালে কি কি সমস্যা আসলে। আমি যতটুকু জানি এখানে মূলত ডক্টর সংকট এবং নার্স স্টাফ সংকট, এগুলি মূলত বেসিক মেন সমস্যা হাসপাতালে। এগুলো যদি ঠিক করা হয় আমার মন বলে বিশ্বাস যে রুগীদের সেবার মান আরও বাড়বে এবং আরও সব কিছু ব্যাপকভাবে প্রসারিত হবে। ধন্যবাদ। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার রোগীদের স্বজনরা কিন্তু জানিয়েছেন যে এখানে কিন্তু চিকিৎসা নিতে এসে কিন্তু তারা উল্টো বিপাকে পড়েন বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবর। চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমিত সরকার। সুমন।
বরিশাল ও জামালপুরে বেড়েছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, এতে সৃষ্টি হয়েছে যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং রিয়াদ হাসান হৃদয়। প্রথমে যাচ্ছি বরিশালে। শাকিল, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। দেখুন চৈতি, বরিশালে কিন্তু প্রতিনিয়তই আসলে যে অবৈধ অটোগুলো আছে সেগুলো কিন্তু বেড়েই চলেছে এবং কোনোভাবেই কিন্তু এই অটোগুলো আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে আছি বরিশাল নগরীর জেলখানার মোড়ে এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে অটো সেগুলো কিন্তু এখানে পার্কিং করে রাখা আছে এবং প্রতিনিয়তই কিন্তু এই অটোগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু এই অটোগুলো কিন্তু প্রতিদিনই বরিশাল নগরী এবং এর আশপাশের বিভিন্ন যে গ্যারেজ গুলো আছে সেগুলোতে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে এবং মাত্র 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যেই কিন্তু যে কোনো এই অটো রিক্সা বা এই যে অটো গাড়িগুলো কিন্তু এই বরিশাল শহরে নামছে। যদিও আমরা বিআর সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বিআরটিএ তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছে যে বরিশাল নগরীতে মাত্র 2 থেকে 2.5 হাজার বৈধ গাড়ি আছে, বাকি যে এই অটোগুলো আছে সবগুলোই কিন্তু তারা অবৈধ বলছে এবং বর্তমানে প্রায় 20,000-এর উপর বরিশালে এই অবৈধ অটো গাড়িগুলো আছে বলে কিন্তু তারা জানিয়েছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু আসলে এই নিয়ন্ত্রণহীন ভাবে এই অটোগুলো বৃদ্ধি পাওয়ায় কিন্তু নগরী জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এর ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে নগরবাসীকে এবং বিশেষ করে যখন স্কুল বা অফিস যে সময়টা সকাল 8:30 থেকে সকাল 9:30 তখন কিন্তু নগরীর প্রায় প্রতিটি অলিগলিতেই কিন্তু আসলে যানজট লেগেই থাকে। এতে কিন্তু নগরবাসী একটি ভোগান্তিতে পড়েছে। আমরা কথা বলেছিলাম এ বিষয়ে পুলিশের সাথে, পুলিশ যেটা জানিয়েছে যে বরিশাল সিটি কর্পোরেশন এবং বিআরটি এর সাথে কথা বলে তারা কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং প্রতিনিয়তই আসলে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু আসলে তারা বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে তারা সভা করেছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে অবৈধ যে অটো গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে কিন্তু আসলে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে তারা জানিয়েছে। তবে দ্রুতই এই বিষয়টি সমাধানের কথা জানিয়েছে কিন্তু সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যারা আছে সবাই, এবং যাতে নগরীতে একটি নির্দিষ্ট পরিমাণ যাতে যানবাহন চলাচল করে এই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে কিন্তু জানিয়েছে বরিশাল যে ট্রাফিক পুলিশ আছে তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব জামালপুরে, সেখানে আছে সহকর্মী রিয়াদ, জানবো সেখানকার খবর। জি, এই যে জামালপুরে অবৈধ যে ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো রয়েছে সেটি কিন্তু দৌরাত্ম অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা জামালপুরের বিভিন্ন অলি গলিতে দেখেছি যে আসলে সব জায়গায় কিন্তু এই অটো চালিত যে ব্যাটারি যে রয়েছে, এই ব্যাটারি চালিত অটো যেটি রয়েছে সেটি কিন্তু কারণে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা যদি একটু আপনাদেরকে বলি যে এই জামালপুরের শহরের শুধু শহর নয়, জামালপুরের প্রত্যেকটি উপজেলাগুলোতেও কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বে সাধারণ মানুষের যে চলাফেরা সেটিতে কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। এবং আমরা যদি একটু বলি যে এই গাড়িগুলো যারা চালিয়ে থাকে চালকরা তারা কিন্তু মূলত অনেকেই দক্ষ নয়, যার কারণে প্রতিনিয়তই বেড়েছে দুর্ঘটনা। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই জামালপুরের শহরের পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলাতে যে সব চালকেরা এই গাড়িগুলো চালিয়ে থাকে তাদের বয়স কম হওয়াতে তারা কিন্তু আসলে ট্রাফিকের যে আইন নিয়ম সেটি কিন্তু তারা মানছে না। আর অপরদিকে আমরা কথা বলেছি জামালপুরের পৌর প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা মূলত প্রশাসনের পক্ষ থেকে 4,300
অটোকে তারা লাইসেন্স দিয়েছে এবং সেই অটোগুলো দুদিন তারা চলে এবং সেটি একটি হচ্ছে যে লাল রঙের যে লাইসেন্স রয়েছে সেটি মূলত সপ্তাহে 3 দিন চলে এবং সবুজ রঙের যে লাইসেন্স রয়েছে সেটি চলে সপ্তাহে 3 দিন এবং তারা আরো বলেছে যে মূলত কিছু সংখ্যক ড্রাইভারদেরকে তারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, তবে অল্প সংখ্যক ড্রাইভারকে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও অধিক পরিমাণে যারা চালক রয়েছে তারা কিন্তু মূলত এই বিষয়ে এখনো প্রশিক্ষণ পায়নি। আর যার কারণেই মূলত জামালপুরে এই অটোরিকশা চালকদের সব সময় অটোরিকশা চালকরা যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে করে যানজট বাড়ছে এবং দুর্ঘটনাও হচ্ছে। এই ছিল মূলত জামালপুর থেকে অবৈধভাবে যে বেড়ে ওঠা ব্যাটারি চালিত অটোরিকশা সেটির সর্বশেষ খবর। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বরিশাল এবং জামালপুর থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।